আমরা পড়ব RSTP, Rapid Spanning Tree Protocol, তাই না? This chapter show how to configure Rapid Spanning Tree Protocol, RSTP and layer 2 Ether channel. Already আমরা Ether channel complete করে ফেলেছি, তাই না? Ether channel এর সুবিধা হলো কি হাই ব্যান্ডউইথ ইউজ করা যায়, STP view as a logical signal port, লোড ব্যালেন্সিং করা যায়, রিডান্ডেন্সি করা যায়, কতগুলো কাজ করা যায়, তাই না? So the first section of the chapter explore the RSTP implementation taking a different approach. CISCO understanding RSTP through configuration. CISCO IOS switch today typically default to using RSTP rather than the STP. তার মানে STP এর পরিবর্তে এখন CISCO ইউজ করতেছে কি RSTP with default settings so that RSTP works with no configuration. তার মানে বাই ডিফল্ট এখন আমরা আমাদের সুইচগুলোতে আছে STP. শো স্প্যানিং ট্রি দিলে আমরা দেখতে পারবো ভিলান 1 বা এরকম কোনো কিছু দিলে আমরা দেখতে পারবো আমাদের সুইচগুলোতে STP is enabled. Spanning tree, not RSTP. You can buy some CISCO switch and connect them with Ethernet cable in a redundant topology, and RSTP will ensure the frame do not loop. RSTP কি করবে, এই ফ্রেমটাকে লুপ হতে দিবে না, ঠিক আছে? And even if some switch use RSTP and some use STP, the switch can interoperate and still build a working spanning tree, and you never even have to think about changing any setting. তার মানে যদি এক সুইচে STP চলে আর এক সুইচে RSTP চলে, তারপরও তোমার কোনো মানে এটা কাজ করবে, স্টিল বিল্ড ওয়ার্কিং স্প্যানিং ট্রি, অ্যান্ড ইউ নেভার ইভেন হ্যাভ এ থিঙ্ক অ্যাবাউট চেঞ্জিং এনি সেটিংস চেঞ্জ করার কোনো কিছু নেই যে তোমাকে RSTP থেকে STPতে চলে যেতে হবে। RSTP আর STPর ভিতর পার্থক্য কি? STP হলো স্লো কনভার্জেন্স আর RSTP হলো ফাস্ট কনভার্জেন্স। হয় কনভার্জন মানে আমরা লিসেনিং, লার্নিং, ফরওয়ার্ডিং দেখছি না? Although RSTP work without any configuration, most medium-sized to large campus LAN benefits from some STP configuration. For instance, figure 10.1 show a typical LAN design model with two distribution layer switches D1, D2. The design may have dozen of access layer switches that connect to individual. The figure shows just three access switches A1, A2, 3. For variety reason, most network engineers make the distribution layer to the root. এটা কি ডিস্ট্রিবিউশন লেয়ার, তাই না? এখানে কি একটা লুপ হয়েছে না? হ্যাঁ, এখানে একটা লুপ, এখানে একটা লুপ হয়েছে না? ডিস্ট্রিবিউশন সুইচ মানে ধরো আমরা যশোর শহরে কয়টা থানা? 8টা থানা, তাই না? 8টা থানায় 8টা ডিস্ট্রিবিউশন সুইচ লাগালাম। এখন আমার থানার সকল ইউনিয়নগুলো বা উপজেলাগুলোকে কানেক্ট করতে চাইলে তো থানার উপরে বসাইলে কি অন্যগুলো কানেক্ট করব, এবং ডিস্ট্রিবিউশন সুইচ থেকে যশোর ডিসি অফিস পর্যন্ত যদি একটা কেবল নিয়ে আসি তাহলে কানেক্টেড হয়ে গেল না? আমরা যদি ডিস্ট্রিবিউশন না বসাতাম, যদি ডিসি অফিসে একটা কোর সুইচ বসাইতাম আর সকল থানাগুলো যদি আমি কানেক্টেড ইউনিয়নগুলো কানেক্টেড করতে দিতাম, তাহলে মাল্টিপল ফাইবার লাগতো না এবং লং ডিস্টেন্সের কেবল লাগতো না, একটা কস্ট বেড়ে যেত না? তাহলে আমি কি করতেছি ডিস্ট্রিবিউশন একটা রাখতেছি, এই ডিস্ট্রিবিউশনের সাথে এক্সেস সুইচগুলো কানেক্টেড করে দিচ্ছি, আর এখান থেকে একটা কেবল নিয়ে যে আমার কোরের সাথে লাগাই দিলে তো একটা কেবল দিয়ে হয়ে যাচ্ছে। এটা থেকেও আরেকটা নিয়ে গেলে একটা রিডান্ডেন্ট হয়ে যাচ্ছে না? বোঝা গেছে ডিস্ট্রিবিউশন কেন ইউজ করতেছি? কানেক্ট করতে পারি না? কোর সুইচ তার মানে কি আমার এতগুলো কেবলকে লাগলো, এখানে যদি 50টা সুইচের সাথে কানেক্টেড হইতো, এই 50টার সাথে যদি ডাইরেক্ট কোর সুইচের সাথে কানেক্টেড করতে হতাম তাহলে কেবল কস্ট বেড়ে যেত না? লং ডিস্টেন্স হতো। তাহলে আমি কি করতেছি, মাঝখানে ডিস্ট্রিবিউশন ইউজ করতেছি। বোঝা গেছে? বুঝিনি কে আছে এমন কেউ? ফাইন। CISCO use the term access switch to refer to switch used to connect to endpoint device. The
Term distributions is referred to switches that do not connect to in point but rather than connect to each switch, providing mean distribute frame throughout the LAN. If you want to read more about the analyzing Ethernet LAN design, as discussed in the introduction to this chapter section of the chapter examine a variety of STP RSTP configuration topics, but with the goal of revealing a few more details about the STP RSTP operate. Follow this opening section about RSTP configuration. The next section examine how to configure layer 2 Ether channel and how to impact STP RSTP. The need for multiple spanning tree. The IEEE first standardized STP as the 802.1d. আমরা বলছিলাম যে একটা BPDU মেসেজ যায় না, এভরি 2 সেকেন্ড পর পর BPDU মেসেজ কারে পাঠায়? এক সুইচ আর এক সুইচকে পাঠায় তার আপলিঙ্ক পোর্ট দিয়ে, তাই না? কানেক্টেড পোর্ট দিয়ে, সেটা ট্রান্সপোর্টও হতে পারে। এখন আমরা বলছিলাম যে ইন্ড হোস্ট যে পিসিগুলো সেগুলোতে আমরা কী করবো? BPDU গার্ড করে রাখবো, তাই না? কারণ কি BPDU গার্ড কখন করি বলছিলাম? সব BPDU গার্ড বলছিলাম না? BPDU গার্ড করে রাখলে ইন্ড হোস্টের সাথে কি যে পোর্ট ক্যালকুলেশন করার দরকার আছে, ST অ্যালগরিদম করার দরকার আছে ইন্ড হোস্টের সাথে। আমরা জানি এখানে হলো আমরা এখানে যখন রুট সুইচটা সিলেক্ট করব তখন কি করবে? BPDU মেসেজ পাঠাবে। কি করবে? BPDU এর ভিতরে ব্রিজ প্রোটোকল ডাটা ইউনিট, ব্রিজ আইডি থাকবে, তার ম্যাক অ্যাড্রেস থাকবে, এবং এর ভিতরে কে রুট সুইচ হবে এই মেসেজটা এভরি 2 সেকেন্ড পর পর এক সুইচ আর এক সুইচকে দিবে। এভরি 2 সেকেন্ড পর পর, ভালো করে লিখে রাখবো। হ্যাঁ, তো আমরা বলছিলাম যে শর্ত হলো যে রুট ব্রিজ হওয়ার প্রথম শর্ত হলো লোয়েস্ট ব্রিজ আইডি। লোয়ার ইজ বেটার। লোয়েস্ট ব্রিজ আইডি এখানে আছে? নেই। কই লোয়েস্ট ব্রিজ আইডি আছে? না ভাই, সবার সবার The bridge priority is an arbitrary number between 0 and 65,535 and defaults to a mid-range value of 32,768. The MAC address is one of a pool of unique values that are programmed into the switch at the factory. So switches have a relatively small number of MAC addresses available for bridge IDs. In those cases, the switches can use an extended bridge ID, which adds a shortened version of the priority value to the VLAN number so that a unique value is always available to distinguish one switch from another. The shortened priority values are always multiples of 4096. আমরা যখন ব্রিজ প্রায়োরিটিটা চেঞ্জ করি তখন তার ভ্যালুটা কত থাকে, মানে এক্সচেঞ্জ করার জন্য 4096, তাই না? তো আমরা যখন BPDU মেসেজ থাকে তখন সেন্ডার রুট ব্রিজ আইডি কোনটা আর সেন্ডার ব্রিজ আইডি কোনটা তার ম্যাক অ্যাড্রেস সহ পাঠিয়ে দেয়, তাই না? তার মানে BPDU এর ভিতরে তো এটাই থাকে। এর ভিতরে ক্যালকুলেশন হয় যে কে আসলে রুট ব্রিজ হবে। Which begins by announcing itself as the root switch. Here switch A1 is using the default priority of 32768 plus the VLAN number 2. If a switch hears a better or lower root bridge ID value from another switch, it will think of the better value as the new root switch. Sooner or later, all switches will agree on the lowest value being advertised, and the root will be elected. Out of the list of potential root, তার মানে বলতেছে যে এরকম সবার সাথে যখন BPDU মেসেজটা একজন আরেকজনের সাথে আদান প্রদান করে তখন ওরা নিজেরা পটেনশিয়াল রুট ব্রিজ খুঁজে বের করার জন্য ওই যে 1 নম্বরে বলতেছে C1 32770 যার ম্যাক অ্যাড্রেসটা লোয়েস্ট, এটা হবে রুট সুইচ, তাই না? root bridges at the top value shown here will become the root, simply because it has the lowest value. All the bridge priorities are the same, সকল ব্রিজ প্রায়োরিটি সেম 32770. So আছে the না, lowest MAC address beginning with 0013 will win. কারণ এটা আছে 0013। Let's visit each of our switches to see how they will elect the root switch. I've re-enabled spanning tree on each switch already.
So we should be able to query the STP process and see the current root identity. On switch A1, we use the show spanning tree Vlan 2 command. Now we can see the current. আমরা কোন সুইচে আছি? সুইচ A1 এ, তাই না? আমরা শো স্প্যানিং ট্রি ভিলান 2 এর জন্য স্প্যানিং ট্রিটা দেখতেছি এবং তার জন্য রুট সুইচ কে সেটা চেক করতেছি। তো ভিলান 2 এর জন্য রুট আইডির কথা বলতেছে এই ম্যাক অ্যাড্রেসটা। কোন ম্যাক অ্যাড্রেস? এই ম্যাক অ্যাড্রেসটা আসলে রুট ব্রিজের রুট সুইচের ম্যাক অ্যাড্রেস, আর এটা হলো নিজস্ব ম্যাক অ্যাড্রেস। Root ID has a priority of 32770 and it has a MAC address ending in E240. We can also see switch A1's own sender bridge ID, which is using a priority of 32770 and a MAC address that's ending in 6D00. The switch also explains that the priority 32770 comes from the default priority 32768 plus the system ID. অনেক সময় ইন্টারভিউতে প্রশ্ন থাকবে যে এসটিপির ভিতরে হ্যালো মেসেজ সেন্ড করে কত সেকেন্ড পর, ঠিক আছে, এবং ম্যাক্সিমাম এজ 20 সেকেন্ড, ফরওয়ার্ড ডিলে 15 সেকেন্ড, হ্যাঁ, এজিং টাইম 300 সেকেন্ড। হ্যালো টাইম মানে 2 সেকেন্ড পর পর সে দেখবে, ঠিক আছে। সে ম্যাক্সিমাম এজ 20 সেকেন্ড, তার মানে সে কি 20 সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করবে যে এর ভিতরে যদি তুমি আমার রিপ্লাই না দাও তাহলে বলবো যে তুমি মারা গেছো, মানে ওই পোর্টটা ডিজেবল করে দেবে, তাই না? কোনো অল্টারনেটিভ যে পোর্টটা আছে সেটা আপ করে দেবে না। এখানে বুঝেছি সবাই? বোঝেনি? তার মানে আমার ধরো এই পোর্টটা, হ্যাঁ, এই পোর্টটার সাথে এই সুইচের সাথে D1 এবং D2 রে এভরি 2 সেকেন্ড পর পর মেসেজ পাঠাচ্ছে না? তো ধরো এই মুহূর্তে এই জায়গাটা অরেঞ্জ হয়ে আছে, কি হয়ে আছে? এরকম থাকে না? আর এই পাশটা আমার গ্রিন হয়ে আছে। বুঝিস? কে বুঝিস? কালে শেষ তো এটা গ্রিন আছে। তো কি হচ্ছে, যখনই A1 D1 রে হ্যালো মেসেজ পাঠাচ্ছে এভরি 2 সেকেন্ড পর পর, যদি 10 বার যদি হ্যালো মেসেজ পাঠানোর পরে D1 যদি রিপ্লাই না দেয় তো বলবে কি ইউ আর দ্য ফেইলিওর লিঙ্ক, ডিসকানেক্টেড করে দেবে। তখন কি এই কোড সুইচের সাথে কমিউনিকেশন করার একটা ওয়ে আছে এইদিকে, তখন কি এই পাথটাকে অ্যাক্টিভ করে দেবে না? এটাই কথা বলতেছিলাম, বুঝা গেছে? ফাইন। এবং আমরা তার মানে হ্যালো টাইম 2 সেকেন্ড, ম্যাক্সিমাম এজিং টাইম হলো এজ টাইম হলো 20 সেকেন্ড, ফরওয়ার্ড ডিলে 15 সেকেন্ড, এজিং টাইম এগুলো আমরা পরে। আমরা যদি এরকম কোনো সুইচের ভিতরে দেখি ডেজিগনেটেড ফরওয়ার্ডিং, অল্টারনেটিং ব্লক, রুট ফরওয়ার্ড, এরকম দেখলে এই পোর্টটাকে কী বুঝবো? এই যে কোনো সুইচের ভিতরে ঢুকে যদি সুইচ স্প্যানিং ট্রি বা ভিলান বলি আমরা, তার মানে এটা রুট সুইচ না। রুট সুইচ হতে গেলে তার সবই ডেজিগনেটেড এবং ফরওয়ার্ডিং হিসাবে থাকবে না? ওকে, তার মানে আমরা C1 এর ভিতরে যখন ঢুকবো তখন এটা বুঝতে পারবো, তাই না? Specified Vlan 2 in this command. STP works out a loop-free topology for an entire Vlan in a network. So if we have multiple VLANs, then we'll have multiple loop-free topologies, one for each VLAN. If we look at switch A2 in the same command, we see similar output. Its idea of the root is one that has a priority of 32770. আমাদের এখানে রুট সুইচের ম্যাক অ্যাড্রেস কত? E240, তাই না? এর ম্যাক অ্যাড্রেস কত? 5E80। এর আগেরটা দেখলাম 60 না, D60 কত আমরা দেখলাম।
এটাও একটা পোর্ট রুট আর একটা পোর্ট ডেজিগনেটেড ফরওয়ার্ডিং। হ্যাঁ, তার মানে আমরা খুঁজতেছি এই ম্যাক অ্যাড্রেসটা, তাই না? এই জায়গার ম্যাক অ্যাড্রেস আর এই জায়গার ম্যাক অ্যাড্রেস যার সমান হবে সেই তো রুট সুইচ হবে। আমি এখন আসি কোন সুইচে? A2-তে। And a MAC address that ends in E240. This agrees with what switch A1 said. And if we go to switch C1, use the same command. This time we see the root ID priority is 32770, and the root MAC address ends in E240. Notice that the sender bridge ID and the root bridge ID are identical. সেন্টার ব্রিজ আইডি এবং রুট ব্রিজ আইডি ম্যাক অ্যাড্রেস সেম না? এবং এর পোর্টগুলো কি আছে? ডেজিগনেটেড এবং ফরওয়ার্ডিং। বুঝা গেছে? এসটিপি কি ক্লিয়ার? শিওর। বলছি এই যে রুট ব্রিজ আইডিটা ডিফল্ট ভাবে থাকে 32768, এটা হচ্ছে কমানোর জন্য কি কমান্ড দেব? যদি কোনো সময় যেন কমায় 4000 করে যে কমায় দিতে হবে, 4096 করে বাড়ানো বা কমানো যাবে। হ্যাঁ, 4000 তুমি প্রথমে দাও 4096, আর একটা দাও 32768, সমস্যা। মানে ডিরেক্ট দিতে পারবো? ডিরেক্ট দেওয়া লাগবে এরকম? 4096 করে তুমি 0 থেকে ইনক্রিজ করতে পারবে। তো একটাই বাড়ায় দাও, একটা কমায় দাও, ব্যাস। 4000 দিয়ে 8000 দিয়ে দাও, সমস্যা কি? আর প্রায়োরিটি দিয়ে দেওয়া যায়, প্রায়োরিটি 0 দিয়ে দেওয়া যায়। They both end in E240, and they both have the same priority value. In fact, this switch even tells us this bridge is the root. Selecting a root switch identifies a common reference point for the spanning tree. আমরা কস্টগুলো বুঝছি না? 100 Mbps এর কস্ট কত? 100 1 জিবির হলো 4 আর 10 জিবির মনে থাকবে তো? ইন্টারভিউতে কিন্তু এগুলো ধরতে পারে। ওকে। BPDU messages are generally sent from the root and relayed down to all the other switches, while some messages are relayed from other switches back up toward the root. The point is that the তো root এখানে আমাদের কোন পথটা কাটবে কেউ বলতে পারবে? সম্ভব বলা? ডিজাইনটা আঁকাও, একটু কাটো। essentially becomes the gateway onto the link. One switch will send and receive data onto the link, while the other switch will not. Let's begin by looking at the link between switches C1 and A1. By definition, the root switch takes the designated port role, as it's closest to the root. On the link between C1 and A2, C1 takes the designated port role again, because it's the root on that link too. তার মানে যখনই রুট সুইচ নির্ধারণ হয়ে যাবে তখনই রুট সুইচের সকল পোর্টগুলো কি হয়ে যাবে? ডেজিগনেটেড পোর্ট ডিপি, আর অপর প্রান্তে একটা সুইচের পোর্টটা রুট পোর্ট হয়ে যাবে। ঠিক আছে, এটাও লিখে রাখবো। That leaves the link between A1 and A2. The designated port is selected based on the lowest root path cost at each end of the link. তার মানে এই দুইটার ভিতরে একটা ডেজিগনেটেড পোর্ট হবে আর একটা রুট পোর্ট হবে। হ্যাঁ, প্রত্যেকটা সেগমেন্ট, এটা একটা সেগমেন্ট না? প্রত্যেকটা সেগমেন্টের ভিতরে একটা ডেজিগনেটেড পোর্ট হয় আর একটা রুট পোর্ট হয়। ঠিক আছে, তার মানে এর ভিতরে একটা ডেজিগনেটেড পোর্ট হবে, একটা রুট পোর্ট হবে। তো যে ডেজিগনেটেড পোর্ট হবে সে কাটা পড়বে না, রুট পোর্টই সাধারণত কাটা পড়ে। তো এই রুট পোর্ট এটা ডিফাইন করবে কিসের উপরে? লোয়েস্ট পাথ কস্টের উপরে। কিসের উপরে? লোয়েস্ট পাথ কস্টের উপরে। তো সেটা তো In this সমান। case, each end is computed a root path cost of 4 plus 19, or 23. Because the root path costs are equal, there is a tie. In this case, the STP provides a sequence. হ্যাঁ, এবার আছে যখন এরকম হবে, লোয়েস্ট রুট পাথ কস্ট যখন সমান হয়ে যাবে, লোয়েস্ট রুট পাথ কস্ট, লোয়েস্ট সেন্ডার ব্রিজ আইডি, লোয়েস্ট সেন্ডার পোর্ট আইডি। তার মানে কি, সে কী করবে? পাথ কস্ট চেক করবে, যদি পাথ কস্ট সমান হয়ে যায় তার ব্রিজ আইডি চেক করবে। ব্রিজ আইডি তো সমান, তাই না? এখানে ব্রিজ আইডি সমান। এরপরে কী করবে? পোর্টের আইডি চেক করবে। পোর্টের আইডি, পোর্টের নাম্বার কত আছে, ঠিক আছে? Tiebreakers. Tiebreaker number লিখে 1 রাখো। can't be used, as the root path costs are equal. So the lowest sender bridge ID is examined next. If we look at the bridge ID of each, we see that A1 and A2 have তাহলে এটুকু লিখে রাখি আমরা। identical bridge priority values. However, their MAC
1C. Therefore, A2 takes on the designated port role. তার মানে বলতেছে যে A2 আসলে এই দুটোর ভিতর ম্যাক অ্যাড্রেস কম কার? A2 হ্যাঁ, A2 তাহলে আমরা A2 রে ডেজিগনেটেড পোর্ট করে দিতে পারি না? এটা আছে কত 001 আর এটা হলো 00, তাহলে এটা ডেজিগনেটেড পোর্ট হলে এটা কাটা পড়বে না? Therefore, A2 takes on the designated port role at its end of the link. Now we've identified root ports and designated ports, which are both related to the best path back to the root. That leaves other ports that have neither role, and there's a danger that those ports can complete bridging loops if they're left active. The solution is to find ports that are neither root nor designated and place them in a blocking state so that they can't form. কাটি ফেলো রুট পোর্ট লিখে ওখানে কেটে দাও, আর এটা ডিপি পোর্ট লেখো। Or data traffic at all. This does the same thing we did earlier by manually disconnecting the link to break a bridging loop. Only STP does this automatically before a loop can form. STP is able to be proactive because it takes switch interfaces through a sequence of states before they are allowed to pass traffic. Let's get on switch A2 and we'll observe the states on interface Fast Ethernet 1048. First, I'll shut the interface down. When I bring it back up shortly, we'll see it progress through the STP states. তার মানে আমরা প্রথম একটা পোর্ট যখন আমরা কি করি শাটডাউন করে দিই, এরপর নো শাটডাউন করলে কতগুলো স্টেট হয় না? হ্যাঁ, ব্লকিং, তারপর লিসেনিং লার্নিং, তারপর ফরওয়ার্ডিং, এরকম হয় না? ডিজেবল লিসেনিং লার্নিং ফরওয়ার্ডিং। তো আমরা সেই স্টেটগুলো একটু দেখি। The interface actually begins কি করছে A2-র একটা পোর্ট ফার্স্ট ইথারনেট 1/0/48, এই পোর্টটাকে কি করছে শাটডাউন করে দিচ্ছে, তাই না? in the blocking state first. তার মানে এখন কোন স্টেটে আছে? ব্লকিং। The time spent in blocking is so short that we won't even see it happen. The port is allowed to receive BPDUs only, so that it can still listen to STP information, but no other data is allowed. So let's bring the port back up. The port moves into the listening state next for a default of 15 seconds. BPDUs তার মানে সে এখন হলো লিসেনিং স্টেটে আছে, দেখাচ্ছে LIS এই যে কত নম্বর পোর্ট 1/0/48 ডেজিগনেটেড লিসেনিং বলা আছে না? এটার জন্য কত সময় লাগবে? 15 সেকেন্ড সময় লাগবে বলছে। এই যে ফরওয়ার্ডেড ডিলে 15 সেকেন্ড, বুঝা গেছে এটা? তো তাহলে লিসেনিং স্টেট এটা বুঝলাম, ব্লকিং লিসেনিং করতে লিসেনিং can be করতে sent and received, so the port can begin to actively participate in STP, but no other data is allowed. The port moves in বলতেছে BPDU সেন্ড অ্যান্ড রিসিভ, BPDU সেন্ড অ্যান্ড রিসিভ করতে 15 সেকেন্ড সময় লাগতেছে, তারপরে ম্যাক অ্যাড্রেস লার্ন to করবে। the learning state for another default time of 15 seconds. BPDUs can be sent and received, and MAC addresses can be learned from the data traffic. And finally, the port can be moved into the forwarding state, as long as it is a root or designated port. তারপরে কি ফাইনালি সে কি করবে? আরো সময় লাগতেছে 15 সেকেন্ড, সেটা হলো ফরওয়ার্ডিং করতে, তাই না? ফরওয়ার্ডিং, ফাইনালি সে ফরওয়ার্ডিং স্টেজে যাবে। BPDUs can be exchanged, MAC addresses can be learned, and normal data traffic can be sent and received. So port 1048 is now in the forwarding state. Let's move over to switch A1. তার মানে আমরা একটা ফরওয়ার্ডিং স্টেজে এটা লিখে রাখবো। We'll look at the same information. On this end of the link, we're looking at interface gigabit 1048. We notice this port has moved into the blocking state, and it did so to prevent a bridging loop from forming. Over on switch C1, all the interfaces are in the forwarding state. Switch A1 is the only one that has moved an interface into the blocking state, as we would expect from working out the STP topology ahead of time. Before we move on, let's also take a quick look to confirm how the switches chose the root and designated ports. On switch C1, we see that no root port is listed, either under the root ID. আমরা যদি সেই ইয়েটা দেখি, এটা হলো C1, তাই না? C1 এর এটার ম্যাক অ্যাড্রেসে যায়, এটার ম্যাক অ্যাড্রেসে যায়, তাই না? এটা হলো রুট সুইচের ম্যাক অ্যাড্রেস, এবং এর পোর্টগুলো কি ডেজিগনেটেড অ্যান্ড ফরওয়ার্ডিং না? ডেজিগনেটেড অ্যান্ড ফরওয়ার্ডিং, তাই না? এটা দেখলে বুঝবে। Or in the interface role column. That's because C1 is the STP root. In the list of interfaces
interfaces, we can see that both gigabit 2/1 and 2/3 are shown in the designated port role. On the root, remember that every port is a designated port. On switch 8.1, we see that interface gig 1049 is shown to be the root port. That means we can trace back to the STP root by seeing what neighboring switch is connected. তার মানে A1 কোনটা আমরা যেটা কাটছিলাম যার হ্যাঁ তার একটা পোর্ট আছে ডেজিগনেটেড ফরওয়ার্ডিং গিগাবিট 0/1/0/1 এই পোর্টটা এখানে দেখায়নি যাই হোক ওটা বাদ একটা হলো 48 আর একটা 49 এই দুটো পোর্ট দেখবে 48 হলো ব্লকিং আর 49 কি রুট পোর্ট হিসেবে আছে ফরওয়ার্ডিং হিসেবে আছে তাই না ক্লিয়ার তা 49 আমরা 48 কেটে দিয়েছিলাম না এই পাশে জি ভাই To that interface. The only designated port is gigabit 101. This isn't shown on the network diagram because that interface connects to a single PC. By default, the spanning tree protocol runs on every switch port, regardless of what device is connected to. Naturally, the PC isn't running STP, so switch 8.1 is obliged to take on the designated port role for that link. Both of these ports are shown to be in the forwarding state. Only interface gigabit 1048 is shown in the blocking state. It's also shown to have the ALTN role or alternate port role. That's something we'll discuss ALTN further in মানে Lab কি 6 and 7. অল্টারনেট পোর্ট তাই না On switch A2, interface gigabit 1 ওই পোর্টটা কাটা পড়লে আমরা যদি যেটা ফরওয়ার্ডিং পোর্ট আছে সেটা কাটা পড়লে অল্টারনেটিভ পোর্টটা আপ হয়ে যাবে স্যার এই যে এইটা যেটা বললেন যে অল্টারনেট পোর্ট এবার আমরা তো এইখানে মানে স্প্যানিং ট্রি প্রোটোকলের যে মানে ব্যাপারটা সেটা হলো লুপ ক্রিয়েট হয় লুপ ক্রিয়েট হলে এই যে এখানে তিনটা পোর্ট আসতেছে ডেজিগনেটেড রুট ডেজিগনেটেড হ্যাঁ বলো আমরা ওই যে রুট পোর্ট ওই যে 49 যে পোর্টটা ওই পোর্টটাকে কেটে দিচ্ছি না ভাই হ্যাট আমরা কাটতেছি 48 ওই 49 48 পোর্টটাকে কেটে দিচ্ছি হ্যাঁ 49টা 48টা আমাদের কি আছে অল্টারনেট এন্ড ব্লকিং মানে এই পোর্টটা যদি কাটা পড়ে এই পোর্টটার সাথে সাথে আপ হয়ে যাবে ফরওয়ার্ডিং হয়ে যাবে অল্টারনেট হিসেবে আছে না এটার 49 এর is also shown to have the ALTN role or alternate port role. That's something we'll discuss further in Lab 6 and 7. On switch A2, interface gigabit 101 is shown to be the root A2 port because দেখতেছি it এখন connects তাই না to root switch C1. একটা রুট পোর্ট আর একটা Interface past ডেজিগনেটেড Ethernet 1048 is the designated port connecting to switch A1. Remember that A1's interface at the far end of the link is in তার মানে এখানে দেখাচ্ছে যে এটার কস্ট কত সেগুলো দেখা দিচ্ছে তাই না গিগাবিট হলে 4 ফার্স্ট ইথারনেট হলো কত এবং এখানে পোর্টের একটা প্রায়োরিটিও আছে 128.1 আর 128.52 তাই না তার মানে আমরা যখন সুইচ টু সুইচ কানেক্টেড বলবো তখন কি দুইটা পোর্টের ভিতরে কাটা পড়বে কোন পোর্টের প্রায়োরিটি কত কম বেশি করে কাটা পড়বে না তখন লোয়ার ইজ বেটার হবে ঠিক আছে অথবা কোনোটা গিগাবিটে যদি কানেক্টেড করো আর ফার্স্ট ইথারনেট কানেক্ট করো গিগাবিটের প্রায়োরিটি কম থাকবে আর হলো ফার্স্ট ইথারনেটে দেখো এখানে দেখা দিয়েছে গিগাবিটের প্রায়োরিটি 128.1 আর ফার্স্ট ইথারনেটের 128.51 blocking state. P2P while মানে A2's point to interface point is in connected. the forwarding state. Finally, let's look at the root switch selection again. In our experiment, all three switches were allowed to use their default bridge priority values of 32,770 during the root switch election. প্রত্যেকটা The only সুইচ কি criteria for granting was the 32770 ইউজ lowest MAC করতেছে তাই address, না and ব্রিজ it's something প্রায়োরিটি that's quite arbitrary based on whatever address was programmed in the switch at the factory. The root switch is actually quite important as it determines how the loop-free tree structure will develop. The root switch will always be at the center of the tree, and data going from one side of the tree will pass through the root to reach the other side of the tree. In this case, core switch C1 became the root, but only by chance, and its loop-free topology is quite nice. Actually, any switch like A2 could join the network with আচ্ছা এখানে এবার কোশ্চেন হলো যদি ইন কেস অফ রুট সুইচ যদি এটা হতো তাহলে কি হতো কি হইতো কোন পোর্ট কাটা যাইতো কাটা যেত কোন পোর্ট ওইটা জিবিপি এটা ইন কেস যদি এইগুলো সব এই সুইচটা আমি চেঞ্জ করে এখানে লাগাই ফেলছি তাই না তার মানে আমার এই সুইচটা রুট সুইচ হওয়ার কথা কিন্তু এই রুট সুইচ না হয়ে এ রুট সুইচ হয়ে গেছে তখন ক্যালকুলেশন কী হবে এদিক দিয়ে সব এর কাছে যে ফরওয়ার্ডিং থাকবে এর এদিকে ব্লকিং হয়ে যাবে না হ্যাঁ কারণ নন রুট সুইচই তো ব্লকিং হবে তার মানে বিপদ না ট্রাফিক এদিক দিয়ে ঘুরে আবার এদিকে উল্টো পাল্টা হয়ে যাচ্ছে না the lower MAC address and suddenly become the
তার মানে কি দেখো আমার এই সুইচটা যখনই ডাটা কি ডিরেক্টলি পাঠাতে পারতো না আগে, এবং পাথ কস্ট কম ছিল না, এখন কি পাথ কস্ট বেড়ে গেল না? বোঝা গেছে? বুঝিনি কে? বাজার থেকে কয়েকটা সুইচ কিনে নিয়ে আসছি, নিয়ে আসার পরে এইভাবে যদি আমি কানেক্টেড করি এবং ইন কেস অফ আমি জানি না যে কোনটা রুট সুইচ হবে কোনটা হবে না, তাই না? তো আমি কিন্তু রুট সুইচ বলে দিতে পারি যে আমার এগুলো রুট সুইচ হইতে হবে, তা না হলে বিপদ না? তাহলে আবার কি এই সুইচটা রুট সুইচ হওয়ার দরকার, এটা হলো সেকেন্ডারি রুট সুইচ হওয়ার দরকার, কিন্তু হঠাৎ করে রুট সুইচ হয়ে গেছে এটা, তাহলে কি হবে? আমার ডাটাগুলো কঠিন হয়ে যাবে না? এখান থেকে এদিক দিয়ে যাবে, যে আবার ঘুরে তারপরে এই দিক দিয়ে যে তারপরে যাবে, অনেক পাথ কস্ট বেড়ে যাবে। তাহলে আমার জন্য টাফ না? আমি কেন জোর করে তো করতেছি না, ও ক্যালকুলেশন করে যাকে রুট মনে করবে তারাই তো করবে, তাই না? দেখা যাচ্ছে বাই ডিফল্ট সবারই তো 32,768 আছে, এখন যার লোয়েস্ট ম্যাকারটা সেই তো রুট হয়ে যাচ্ছে, তাহলে তো আমি তো সিলেক্ট করতেছি না, তাহলে আমাকে সিলেক্ট করে দিতে হবে, আমার প্রায়োরিটি চেঞ্জ করে দিতে হবে না? হ্যাঁ, এই সুইচগুলোর প্রায়োরিটি চেঞ্জ করে দিতে হবে না? ডিড ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ প্রায়োরিটি? প্রায়োরিটি হলো 32,768, আমরা সুইচের ভিতরে দেখাইছিলাম না কতদিন, তো আমরা প্রায়োরিটি চেঞ্জ করে দেবো। আচ্ছা, একটু ক্লিয়ার? তার মানে আমরা কখনোই এরকম এই সুইচগুলো রুট সুইচ বানাবো না, বানালেই কিন্তু বিপদ। Identifying the root switch. হ্যাঁ, ওইখানে যদি রুট সুইচ ওইটাকে বানানো হয়, ওইখানে যে C1 to A1 যে পোর্ট টু পোর্ট যে কানেকশনটা ছিল, ওই কানেকশনটা কি ওরকমই অফ হয়ে যাবে? আমরা তো পুরো রুট চেঞ্জ করে নিয়েছি। না না, তখন কাটা পড়বে কি, এই জায়গার থেকে একটা পোর্ট কাটা পড়বে না? ওই পোর্টটা কি পাথ কস্ট, পাথ কস্ট হিসাবে আমি সেটা বলছিলাম, ওইখানে তো 1 Gbps এর পোর্ট। আহা, এই জিনিসটা ঘুরে নিয়ে যে এখানে চিন্তা করো, এই সুইচটা উল্টায় নিয়ে যে যদি এখানে চিন্তা করো, আমরা একটু আগে কাটছিলাম না, এর ভিতরেই তো কাটছিলাম, রুট সুইচ হয়ে যে হচ্ছিল তার, এখন যদি এখন এ রুট সুইচ নেই, তাহলে এখন কাটা পড়বে কি এই দুটার ভিতরে না? তাহলে সেই জন্য পোর্টটা উড়াই দিছে। এখন যদি আমি যাবো কোন দিকে, এদিকে যাবো, আমার তো যাওয়ার জায়গা উপরের দিকে যাইতে হবে, তাই না? ইন্টারনেট তাহলে আমার তো ঘুরে যেতে হচ্ছে, বারবার ঘুরে যেতে হচ্ছে না? আগে যাচ্ছিলাম আমার পাথ করছিল 4, এখন আমার বারবার 23 হচ্ছে, কস্টলি না? Core layer, where all data can efficiently pass through, we should wisely put the root switch in the core. We can use the spanning tree Vlan root command to cause the switch to attempt to become the root. আচ্ছা, আমরা এই কমান্ডটা দিয়ে দিতে পারি, তাই না? আমরা যে সুইচটাকে রুট বানাতে চাচ্ছি, তাহলে একবারে রুট কমান্ড দিয়ে দিই, তাহলে সে রুট হয়ে যাবে। আর প্রাইমারি বলে দিতে পারি, সেকেন্ডারি বলে দিতে পারি ফর ভিলানের জন্য। Here we need to specify which Vlan. হ্যাঁ, The switch should become root in. With the primary keyword, the switch will listen to other root bridge advertisements, and then it will advertise itself as having a priority of 24,576, or a value of 4,096 lower than any other bridge that advertises less than 24,576. We can also use the secondary keyword to identify a second switch that can become the root in case the primary root fails. The secondary will advertise a priority of 28,672 to try and beat out other switches that. তার মানে আমরা এই সুইচগুলোর ভিতরে এটা হলো প্রাইমারি রুট সুইচ, প্রাইমারি বলে দেবো, আর একটা বলবো সেকেন্ডারি। ইন কেস অফ এই রুট সুইচটাই যদি ডাউন হয়ে যায়, তাহলে এরা আবার ক্যালকুলেশন করে একেই বলবে যে সেকেন্ডারি, রুট সুইচের সেকেন্ডারি। ক্লিয়ার? They're using the default 32,768 value. This method can usually cause a switch to become the root based on other switches overheard in the network. However, it's still possible for another switch with an even lower bridge priority to be added to the network later, overtaking the configured root. An even better method is to use the spanning tree Vlan priority command, where we can specify the exact bridge priority we want to use. It's often a best practice to use a priority value of 1 or even 0 so that no other switch is likely to join the network using a lower value. Here, let's configure switch C1 to be the STP root on VLANs 2, 3, and 10 with a priority value of 0. তার মানে আমরা যদি অন্য কেউ যদি নিয়ে আসে একটা কেবল নিয়ে আসে, যদি কানেক্টেড করে সুইচ, তখন কি হবে? ব্রিজ কি হয়েছে?
আমরা যদি ধরো এখানে এই ডিজাইনের সাথে আরেকটা সুইচ নিয়ে এসে কানেক্টেড করে দিলাম, হ্যাঁ, তার ভিলানের ব্রিজ প্রায়োরিটি যদি আমার কম থাকে, হ্যাঁ, তাহলে বিপদ না। তখন এই জন্য আমরা কি করি, সুইচের এই যে ভিলানের প্রায়োরিটি 0 করে দিতে পারি, ঠিক আছে, করে দিলে অন্য কেউ আসলে লোয়ার হইলেই তো বিপদ, লোয়ার হলে ও স্প্যানিং ট্রি খুঁজে ওরে বানায় ফেলবে, রুট সুইচ বা অ্যালগরিদম চেক করে ফেলবে। তো এই জন্য আমরা or even 0, so that no other switch is likely to join the network using a lower value. Here, let's configure switch C1 to be the STP root. স্প্যানিং ট্রি ভিলান লিস্ট প্রায়োরিটি আমরা For এই VLANs ভিলানগুলোকে 2, 3, and 10 with a priority value of 0. In summary, we've seen a bridging loop in action and how it can cripple a working network. We've also taken a tour of the spanning tree protocol and how it works to create a loop-free layer 2 network. We've also manually configured the STP root switch in the network so that we always get the topology that we expect. এবার আরেকটা দেখে কি কি শিখবে। এবার হলো এসটিপি টোপোলজি চেঞ্জ। হ্যাঁ, আগে কোশ্চেন ছিল যে মানে আমরা যখন প্রাইমারি সেকেন্ডারি সিলেক্ট করে দিচ্ছি, সেক্ষেত্রে যদি অন্য একটা সুইচের প্রায়োরিটি কম থাকে তাও কি সমস্যা হবে? না, তখন আর সমস্যা হবে না। ঠিক আছে, আমরা যেহেতু রুট সুইচের রুট প্রায়োরিটি বলে দিচ্ছি, রুট হলে এটা প্রাইমারি, এটা সেকেন্ডারি, ঠিক আছে। বাট আমরা যখন কানেক্টেড করবো তখন এগুলো একটু দেখে নেব। Hi, welcome to Lab 6, STP topology changes. In this lab, we'll continue with the STP theme, and we'll see how various changes in the network topology affect STP operation. We'll also cover some additional STP features that can help reduce the effects of link failures and significant topology defect change. Lab 5. In that lab, we worked out the STP topology, but only for VLAN 2. STP works out a loop-free topology for an entire VLAN as we saw, but what about the other VLANs? By default, CISCO switches run in per VLAN STP or PVSTP. আমাদের বাই ডিফল্ট আমাদের যে সুইচের ভিতরে যেই এসটিপিটা চলে সেটা হলো পার ভিলান স্প্যানিং ট্রি প্রোটোকল। হ্যাঁ, সুইচের ভিতরে যেই এসটিপিটা চলে, এসটিপি ইনেবল থাকে না, সেটা হলো ভিলান বেস করা থাকে, পার ভিলান স্প্যানিং ট্রি। আর আমরা সেই স্প্যানিং ট্রি ভিলান 1 বলি বা ভিলান 10 বলি, তাই না? অনেক সময় প্রশ্ন থাকতে পারে যে আমাদের সুইচের ভিতরে বাই ডিফল্ট কোন ভিলান চালু থাকে, পার ভিলান। Where a different instance of STP runs for each VLAN that's configured on the switch. বাট এখন নতুন সুইচগুলো যেগুলো আসতেছে সেগুলো কি থাকে, আরএসটিপি, ঠিক আছে। One STP instance runs on VLAN 1 because VLAN 1 is defined by default. On our switches, we also have VLAN 2, so a different STP instance runs on VLAN 2, and another instance on VLAN 3, and another instance on VLAN 10. The switch will add a new instance of STP for each VLAN that we configure. Naturally, each STP instance uses up some of the switch depending on where the root switch is located. The VLAN number specifies which. The root in both STP instances is the same, with the root switch MAC address ending in E240, allowing us to piece together a picture of the stable topology. In an actual network, links can go up or down, forcing the topology to change unexpectedly. Let's see how STP handles these changes. Let's begin. আচ্ছা, যখন টোপোলজিটা চেঞ্জ হয় কোনো কারণে, পোর্ট কাটা পড়তেছে, ডাউন হচ্ছে বা এরকম, বা তোমার এসটিপির বিপিডিও মেসেজ যাচ্ছে না, তখন কি হবে? ঠিক আছে, এরকম সিচুয়েশন। With our 3-switch loop structure, where a PC is connected to access switch A1. Even though the PC doesn't link switches together, it's still part of the STP topology because it's part of the VLAN. Whenever the PC is powered off or rebooted, its Ethernet connection changes state, and the STP topology changes. Calling that a topology change might seem silly. In reality, it's an insignificant topology change because it doesn't really make or break a bridging loop. আমরা যখনই একটা কেবল সুইচের সাথে লাগাই তখনই কি সে ক্যালকুলেশন করে না, ওটা অ্যাম্বার হয়ে থাকে না, লিসেনিং, লার্নিং, ফরওয়ার্ডিং, সে ব্লকিং যাবে না ফরওয়ার্ডিংয়ে যাবে, এটা ক্যালকুলেশন হয় না। তো মনে করো সেরকম একটা কেবল লাগাইছি, When the PC's link goes down, switch A1 has to পিসি see কি হয়েছে, এখন গোজ ডাউন, মানে এখন ডাউন অবস্থায় আছে, পোর্টটা শাট ডাউন অবস্থা হয়েছে, the এরপর change পিসিটা by লাগানো। sending a topology change notification, or a TCN. আচ্ছা, মানে পিসি রানিং ছিল, এখন সে কি করছে, ডাউন হয়ে গেছে, একটা টিসিএন, টোপোলজি চেঞ্জ নোটিফিকেশন। কি টোপোলজি চেঞ্জ টিসিএন লিখে রাখো। A special flag that's in a BPDU packet. The
TCN is sent out the root port so that news of the change can reach the root switch. The root switch takes two actions. One, it shortens the aging time on its own bridging table. By default, bridging table entries are kept for 300 seconds after they are last seen on the network. When the TCN is তার মানে 300 সেকেন্ড পর্যন্ত লাস্টও ধরে রাখে, ঠিক আছে? 300 সেকেন্ড পর্যন্ত, ঠিক আছে, যে টোপোলজির ডিটেলস ইনফরমেশন, এর পরে সে ফ্লাশ করে দেয়, থাকে না। মানে আমরা যখন আমরা হোল টাইম বলতেছি কত সেকেন্ড, 20 সেকেন্ড, তাই না? তো ওর কাছে অল্টারনেটিভ পোর্ট চলে যায় 20 সেকেন্ড পরে, কিন্তু ম্যাক্সিমাম 300 সেকেন্ড পর্যন্ত ও ওই পার্টটাকেও মনে রাখে, এরপরে আর মনে রাখে না, ভুলে যায়। received, inactive bridging table entries are aged out after only 15 seconds. This helps the switch prepare to learn MAC addresses on different interfaces if the hosts have moved as a result of the topology change. Once the root receives the TCN, it relays the news to all other switches in the spanning tree. As every other switch receives the TCN, it must shorten its own aging time to 15 seconds too. So nothing তার major মানে is যখন এই সুইচটা রুট সুইচের কাছে টিসিএন আপডেট পাঠায় যে এই পোর্টটা ডাউন হয়ে গেছে, রুট সুইচ কী করে সবার কাছে আবার মেসেজ পাঠিয়ে দেয়, ঠিক আছে? শর্টিং এজেন্ট টাইম ফরওয়ার্ডেড occurring ডিউরেট as a result 15 of the সেকেন্ড। topology change. The worst thing that can happen is if many PCs are going up and down, making every switch age out its bridging table really often, causing more unknown unicast packets. তার মানে আমাদের সুইচের সাথে অনেকগুলো পিসি লাগানো থাকে না, বারবারই যদি এরকম হতে থাকে তাহলে কি বিপদ না? বারবার এরকম ক্যালকুলেশন হবে, আমার লাইনের 12টা বেজে গেছে। To be flooded. The most noticeable effect occurs when the PC comes back up. Now the PC must wait until the switch interface progresses through the listening, learning, and forwarding states. Fortunately, there is a way to speed things up on port. তাহলে আমরা কি করতে পারি? এইসব ক্যালকুলেশন আমার সুইচ পোর্টে পিসি যখন লাগাবো তখন ওই পোর্টের দরকার নেই, আছে? তাহলে আমরা কি করব, একবারে পোর্টের ভিতরে একটা কমান্ড দিয়ে দেবো, স্প্যানিং ট্রি পোর্ট ফার্স্ট। আমরা এখন লাগালে কি ঘুমায় বসে থাকতে হয় না, ভাই পোর্ট আপ হয়েছে, হয়েছে, দেখ এবার সবুজ হয়েছে, বসে থাকা লাগে না? এই যে ক্যালকুলেশন করে, বারবার ক্যালকুলেশন করে, তার মানে কি রুট সুইচের কাছে যায়, রুট সুইচ আবার কি অন্য সুইচের কাছে পাঠায়, যে ঠিক আছে টোপোলজি, এবার তুমি ওরা সবুজ করো। তার মানে আসলে আমার ইন্ড হোস্টের থেকে তো কোনো লুপ হওয়ার কোনো সম্ভাবনা আছে না, এই যে ইন্ড হোস্ট, এটা তো সুইচ না, তার মানে এখানে তো আরেকটা 2টা কেবল লাগানোর সুযোগ নেই একটা ডিভাইসে, কিন্তু সুইচ হলে তো 2টা কেবল লাগানো। তার মানে আমরা সবসময় এটা প্র্যাকটিস করতে পারি যে এন্ড হোস্টের ভিতরে সুইচ পোর্ট মোড এক্সেস যেটা লিখি, সেই পোর্টটার ভিতরে আমরা স্প্যানিং ট্রি পোর্ট ফার্স্ট কমান্ড দিয়ে দিতে পারি, লিখে ফেলো। Where single hosts are connected, we can use the spanning Chop, tree chop. port pass feature to effectively bypass the listening and learning states when hosts first bring up their Ethernet connections. However, STP still runs, and BPDUs or hello messages are still sent out the interface, even when port fast is enabled on it. Port fast. তার মানে আমার এই পোর্টগুলোতে, যেই পোর্টটাতে আমরা স্প্যানিং ট্রি পোর্ট ফার্স্ট লিখতেছি, সেই পোর্টটাতেও কিন্তু বিপিডিউ মেসেজ পাঠিয়ে দিচ্ছে। রুট সুইচ কি বিপিডিউ মেসেজ পাঠাচ্ছে না? সব পোর্টগুলোর কাছে কিন্তু বিপিডিউ মেসেজ আসছে। This has two benefits. One, the interface is brought immediately into the forwarding state so that the connected host can begin communicating. And second, no TCN messages are sent as a result of the interface state change. তার মানে এটা একটু লিখে রাখতে পারো যে আমরা যদি স্প্যানিং ট্রি পোর্ট ফার্স্ট করি তাহলে কি হয়, আমাদের পোর্টটার সাথে সাথে অফ হয় এবং কোনো টিসিএন প্যাকেট সে রুট সুইচের কাছে আর পাঠায় না, টোপোলজি সেন্স নোটিফিকেশন পাঠায় না, পোর্টটার সাথে সাথে অফ হয়। যদি স্প্যানিং ট্রি পোর্ট ফার্স্ট করি তাহলে কি পোর্টটার সাথে সাথে অফ হয় এবং কোনো টিসিএন প্যাকেট সে কী করে রুট সুইচের কাছে পাঠায় না। In other words, when the interface goes up or down, STP doesn't consider that to be a topology change, just normal behavior with the host. We can use the spanning tree port fast interface configuration command to enable port fast on interface gig 101 on switch A1 where the PC is connected. Notice the warning, port fast. আমরা যখন কোনো সুইচের পোর্টের ভিতরে যখন ইনডোস কানেক্টিভিটি করব, সেই পোর্টটা সুইচ পোর্ট মোড অ্যাক্সেস থাকবে, সেটা কোনো ভিল্যানের আন্ডারে থাকবে এবং সেই পোর্টটাকে স্প্যানিং ট্রি পোর্ট ফার্স্ট এখন থেকে এই 3টা কমান্ড দিয়ে দেবো, ঠিক আছে? কাজ করার সময় প্র্যাকটিস হয়ে যাবে। এবং
সুইচের পোর্টটাকে ভিলানের আন্ডারে রাখবো, সুইচ পোর্টটাকে এক্সেস মোডে রাখবো, সুইচ পোর্টটাকে স্প্যানিং ট্রির পোর্ট ফার্স্ট। এই তো আমরা জানি। এবং আমরা যখনই স্প্যানিং ট্রির পোর্ট ফার্স্ট করতেছে বলতেছে পোর্ট ফার্স্ট শুড বি ওনলি ইনেবল অন পোর্ট কানেক্টেড টু সিঙ্গেল হোস্ট। যেখানে সিঙ্গেল হোস্ট কানেক্টেড আছে সেই পোর্টটাতে আমরা স্প্যানিং ট্রি পোর্ট ফার্স্ট কমান্ডটা দেবো, এছাড়া দিব না। এগুলো ভিডিও দেখে আরো সুন্দর করে লেখা Used on interfaces where single hosts are connected. Otherwise, the interface could lead to another switch, and a bridging loop could form. STP will still try to catch the loop before it occurs, but without the listening and learning state delays, the chances of that are much lower. Let's look at the STP state on the interface. Right now it's up. এই কমান্ডটা লিখে রাখো, শো স্প্যানিং ট্রি ইন্টারফেস গিগাবিট 1/0/1। But it's in the forwarding state. So let's go and we'll shut the interface down, and then we'll bring it back up and we'll see how quickly it can be used. And we see immediately the interface is already up and it's in the forwarding state. সাথে সাথে পোর্ট ফরওয়ার্ড স্ট্রিং Let's start চলে adding some redundancy and some complexity to our network. Notice that we now have PCs sitting on VLAN 2, located on both switches A1 and A2. To get advantage of the triangle topology, VLAN 2 has to be trunked across all three switches. Now we'll add a second core switch, C2, along with a redundant uplink from access switches A1 and A2. C2 is a mirror image of C1, so our access VLAN 2 had better be trunked over the triangle to C2 as well. This makes a nice tangled web in our layer 2 topology, with plenty of opportunity for loops to appear. Fortunately, the spanning tree protocol will run on all four switches to work out a loop-free topology on VLAN 2. Speaking of that, let's get some practice in working out the STP topology manually. We'll assume that all links are gigabit Ethernet with an equal STP cost of 4, with the exception of the 100 megabit link between switches A1 and A2, which has a cost of 19. First, let's identify the root switch for VLAN 2. As in the previous lab, core switch C1 has been configured to take that role. If we've done our job right, we will have configured core switch C2 to act as a secondary root. তার মানে আমরা এটাকে রুট প্রাইমারি করব আর এটা সেকেন্ডারি রুট করব। Having a slightly higher priority than C1, that will enable it to win the root election if the current root suddenly fails. Because C1 is the root, each of its links becomes a designated port. The uplink from A1 to C1 will become A1's root port because it has the best path to reach the root. Similarly, the link from A2 to C1 will become A2's root port, as it is a direct link to the root. Even though we've labeled C2 as a secondary root, that's only true if the current root, C1, fails, so C2 has to work out its own root port. The path from C2 to A1 and then to root C1 costs 4 plus 4. The path from C2 to A2 and then to root C1 also costs 4 plus 4. C2 breaks the tie by choosing the lowest sender bridge ID it receives from A1 and A2. A2 has the lowest ID because its MAC address begins with 001C, while A1 begins with 001F, so C2 chooses the link to A2 as its root port. Now we're down to selecting designated ports on the links between switches. Between C2 and A1, A1 takes on the designated port role because it has the lowest cost to reach the root. Between C2 and A2, A2 has the lowest root path cost, so it takes on the DP role. That leaves the link between A1 and A2. Here, both switches have the same root path cost, 4 plus 19, so the switch that has the lowest sender bridge ID wins. This turns out to be A2. Everything else is neither root nor designated, so those must go into the blocking state. বোঝা গেছে এটা? আমরা এখানে একটা এটা দিয়ে একটা লুপ তৈরি হচ্ছে না, তো আমাদের কাটতেছে কোথায়? আমরা এখানে কেটে দিচ্ছি, ঠিক আছে? সেকেন্ডারি ক্ষেত্রেও একটা লুপ তৈরি হচ্ছে না, এদিক দিয়ে, তো এখানে এই পোর্টটা কেটে দিচ্ছি, এটা লুপটা বন্ধ হয়ে যাচ্ছে। The blocking state. Now let's take the clutter out of the diagram and see what the resulting topology looks like. It's loop free, but it's very inefficient. Traffic going from A1 to C2 has to take a winding path. That's mostly the result of having a link carrying VLAN 2 across the access layer switches. A better solution is to move the layer 2 link up out of the access layer. রাইট, ওই সমস্যাটা সমাধান করার জন্য আমরা কি করতে পারি? কোর সুইচ টু কোর সুইচের ভিতরে একটা লিঙ্ক টানতে পারি, তাহলে আর কি হবে না, এই জায়গাতে যে এদিকতে যাবে না, ঠিক আছে? This tends to centralize the redundant connectivity into the core or distribution layer, where it's more predictable and scalable. Very quickly, let's see how STP works out the new topology. Here are the root and the secondary root as before. Here are root ports, designated ports on C1,
designated port on the link between C2 to A1, designated port on C2 to A2, and here are our blocking ports. Notice how all the designated ports have moved upward toward the core of the distribution layer. And finally, the resulting topology. Every switch has a single layer 2 hop. প্রত্যেকটা সুইচে সিঙ্গেল লেয়ারের সাথে রুট সুইচের সাথে কানেক্টেড হয়ে গেল না এখন আগেরটা চেয়ে এটা বেটার তার মানে আমরা কোর সুইচ থেকে বা ডিস্ট্রিবিউশন সুইচের সাথে ডিস্ট্রিবিউশনের সুইচে আমি একটা কেবল টেনে দিয়েছিলাম তুমি খেয়াল করেছো এই জায়গা হ্যাঁ আমি যদি কিন্তু এটার সাথে এটা টানিনি এটার সাথে এটা টানলে কিন্তু পাতটা আরও বেশি ঘুরে যায় ক্লিয়ার আমরা এই ডিজাইনটা আরও পড়বো ঠিক আছে ওকে এইখানে একটু আগে যান বলো প্রশ্ন বলো ওই যে ওইখানে ওইটা কেন কাটলো এই পাশের এই পথ এইটা? A2 থেকে C2 হ্যাঁ ওইটা এ থেকে C2 ভিতরে একটা লুপ তৈরি হচ্ছে না এদিক দিয়ে হ্যাঁ এদিক দিয়ে একটা লুপ তৈরি হচ্ছে না হ্যাঁ ওই রুট টু সেকেন্ডারি রুট টু এইটার সাথে ডিরেক্টলি কানেক্টেড এটার সাথে ডিরেক্টলি কানেক্টেড কাটলে তো এর সাথে এর কাটবে তাই না সেকেন্ডারি রুটে কাটবে অবশ্যই কারণ প্রাইমারি রুট তো এখনো ডাউন হয়নি প্রাইমারি রুট যখন ডাউন হয়ে যাবে তখন সেকেন্ডারি রুটের ও রুট হয়ে যাবে ঠিক আছে ওটা সেকেন্ড অপশন হিসেবে আছে কিন্তু আপাতত নরমাল হিসেবে রাইট এক্স্যাক্টলি First, suppose the link between A1 and C1 fails. Data traffic is now isolated. তাহলে এখন আমরা ধরো এই অবস্থায় আছে মানে এই পথটা কাটা আছে এই পথটা কাটা মানে অল্টারনেটিভ হিসাবে আছে তাই না হঠাৎ করে এই লিঙ্কটা ডাউন হয়ে গেল এ তো অ্যাক্টিভ ছিল জি এই লিঙ্কটা ডাউন হয়ে গেল তখন কি হবে তখন হ্যাঁ অল্টারনেটিভ পাথ অ্যাক্টিভ হয়ে যাবে না তখন এই পিসিটা যখন কানেক্টেড হতে যাবে তখন এদিক দিয়ে ঘুরে যাবে না জি Related from A1 to any other part of the network. A1 senses the link failure and sends a TCN message toward the root. কি করবে A1 বলতেছে যে রুট সুইচের কাছে একটা টিসিএন টোপোলজি চেঞ্জ নোটিফিকেশন পাঠাচ্ছে যে সুইচ A1 এই পথটা দিয়ে কানেক্টেড ছিল এই পথটা কাটা পড়েছে এই যে অল্টারনেটিভ পোর্ট এই পোর্টটা তো অল্টারনেটিভ হিসেবে আছে একেবারে ডাউন ব্লকিং স্টেটে নাই কিন্তু অল্টারনেটিভ হিসেবে আছে তার মানে এই পথটা দিয়ে সে একটা মেসেজ পাঠিয়ে দিয়েছে Root switch C1 also notices the failure on its interface, so it sends a TCN message to all. রুট সুইচ কী করছে সবার কাছে সেই টোপোলজিটা চেঞ্জ করে দিচ্ছে নোটিফিকেশন দিয়ে দিচ্ছে All other switches. As each switch receives the TCN, it shortens the aging time on its bridging or CAM table. Now switch A1 has received a BPDU on its blocking interface, the link towards switch C2, and it now knows that it can find the root switch on that interface. So A1 moves its interface into the listening state, then the লার্নিং learning স্টেট state, তারপর and finally ফরওয়ার্ডিং into the স্টেট forwarding state. The তারপরে redundant uplink তখন begins কি to be করবো আবার ক্যালকুলেশন হবে ক্যালকুলেশন হয়ে তখন লিসেনিং লার্নিং থেকে ফরওয়ার্ডিংয়ে চলে যাবে তাই না দেখা যায় আমরা যখন কেবলটা খুলে ফেলাইছিলাম সবুজ কেবলটা তখন ও কী করতো অ্যাম্বার হয়ে আবার সবুজ হয়ে যাচ্ছিল না দেখেছিলাম দুটো কেবল লাগানোর পরে একটা কেবল খুললে আরেকটা আবার সময় নিচ্ছিল আবার যখন ওটা লাগাই দিচ্ছিলাম তখন আবার নিজেরা ক্যালকুলেশন করে আবার প্রথমটাই সবুজ হয়ে যাচ্ছিল and the loop-free topology becomes apparent. The time elapsed from the link failure to the redundant uplink becoming active is around 30 seconds. That's the time spent in the listening and learning states of 15 seconds each. We can see this process in action by causing the link between A1 and C1 to fail. First, let's see what our spanning tree topology looks like for VLAN 2. Gig 1049 is forwarding, 1051 is blocked. Followed uplink towards switch C2 also lead followed uplink fast and finally into the forwarding state. The elapsed time here is about 30 seconds. We can leverage the uplink fast STP feature to speed up this process. By তার default, মানে uplink fast is আমাদের এই যে লিসেনিং এবং লার্নিং ফরওয়ার্ডিং করতে যে সময়টা লাগতেছে যে টোপোলজি চেঞ্জের নোটিফিকেশনটা করতে তো দুইটা লিঙ্কের ভিতরে তখন এই আপলিঙ্ক এটা কার উপর কাজ করতে আপলিঙ্কের সাথে নট ইনডোস্ট আপলিঙ্কের এই যে এটাকে আমরা একটু ফাস্ট করতে চাইলে আমরা এনাবল আপলিঙ্ক ফাস্ট কমান্ডটা দিয়ে দিতে পারি When it is enabled, the switch chooses one root port as before, but it also keeps track of other ports where the root switch can be found. In our scenario, the redundant uplink towards switch C2 also leads to the root, but it's kept in the blocking state. If the active root port fails, then the switch immediately moves the redundant uplink from blocking to forwarding. Uplink তার মানে কী করবে সুইচ যখনই টের পাবে যে একটা টোপোলজি চেঞ্জ নোটিফিকেশন আসছে যে এই পোর্টটা কাটা পড়ছে অল্টারনেটিভ পোর্টটাকে ব্লকিং ছিল না অল্টারনেটিভ পোর্ট বিএলকে ছিল না ওর সাথে সাথে এটা ফরওয়ার্ডিংয়ে নিয়ে যাবে ওইটার জন্য আবার যে ক্যালকুলেশন করে সময় নেয় এটা আর করবে না fast is enabled with the spanning tree uplink fast global configuration.
এই স্প্যানিং ট্রি দুটো কমান্ড লিখে নাও যে স্প্যানিং ট্রি আপলিং ফার্স্ট সেটা গ্লোবাল কনফিগারেশন মোডে দিতে হয়, নট কোনো পোর্টের ভিতরে। তার মানে কনফিগ টার্মিনাল লিখে ঢুকে তারপর কমান্ডটা দাও। আরেকটা আছে When the active root port goes down, the switch will immediately clear its own CAM table of entries found on that interface so that they can be learned on the redundant uplink. The switch will also send dummy multicast packets with source addresses that come from the MAC addresses found in its own CAM table. Other switches will receive these packets over the new path so they can learn the locations very quickly. By default, the dummy multicast packets are sent at a rate of up to 150 packets per second. You can change that rate with a spanning tree uplink fast max update rate command. We see that uplink Are fast is dark, disabled on I'm switch A1. Let's enable it, and then we'll try the uplink failure again. So we see our current topology. 1049 is still forwarding, 1051 is blocking. Will cause the link from C1 to A1 to fail, and almost no time has elapsed since the failure, and switch A1 has already taken interface 1051. তার মানে সাথে সাথে আপ হয়ে যায়, আমরা স্প্যানিং ট্রি পোর্ট ফার্স্ট যেরকম করি না সেরকম। Notice that now this interface is labeled as the new root port too. Let's look at one more type of STP topology change. This time পিপিএসটাও এত ডিটেলসলি বলিনি, ওটা জিজ্ঞাসা চিহ্ন নিয়ে দেখে বলবো, ঠিক আছে, দেখে নিবা। ইনডাইরেক্ট টোপোলজি চেঞ্জ, হ্যাঁ, something happens on the link between C1 and A1, but the link never C1 এবং A1 এর ভিতরে হঠাৎ করে ধরো একটা প্রবলেম হলো, ডাটা পাস হচ্ছে না, বিপিডিউ মেসেজ যাচ্ছে না, ঠিক আছে। goes down. Something could be filtering BPDU messages, or the link could have some sort of problem transmitting the BPDUs. তার মানে বলতেছে যে সামথিং ইজ হ্যাপেনিং টু সেন্ড দ্য বিপিডিউ মেসেজ, অথবা সামওয়ান ইজ ফিল্টারিং করতেছে, বিপিডিউ মেসেজ ফিল্টারিং করতেছে, যার কারণে বিপিডিউ মেসেজটা যাচ্ছে না। When the root switch sends BPDUs, all of the switches receive the messages except switch A1, which receives nothing over its root port. তার মানে কি করবে, সকল সুইচ থেকে কি বিপিডিউ মেসেজ পাবে না, এই সুইচ থেকে বিপিডিউ মেসেজ পাবে না এভরি 2 সেকেন্ড পর পর, কিন্তু এটা থেকে পাবে না, কারণ কি এর তো এই পোর্টটা অল্টারনেটিভ ব্লক, আর এই পোর্টটা ফিল্টারিং হচ্ছে, যাচ্ছে না। একটা হলো অপশন কি, ডিরেক্টলি পোর্ট ডাউন হয়ে গেলে কি অল্টারনেটিভ পোর্টে একটা টিসিএন মেসেজ চলে যায়। এখন যদি কেউ ফিল্টারিং করে বা যাচ্ছে না কোনো কারণে, তাহলে কি রুট সুইচ তো বুঝতে পারবে না, বুঝতে পারবে হঠাৎ করে বুঝতে পারবে না। The link to C1. The loop-free topology has changed, but it's an indirect change that can't be easily detected, so no TCN messages will be sent as a result. Each instance of STP on a switch stores the best or the most superior BPDU it has received on any interface. Naturally, the superior BPDU is normally received on the root port, which has the best path to the root. The switch also maintains a max age timer, which sets how often the same superior BPDU must be heard. তাহলে সুইচ কি করবে, ম্যাক্সিমাম এজিং একটা টাইম আছে না, 20 সেকেন্ড, 20 সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করবে, তাই না? মানে ওর ওই এভরি 2 সেকেন্ড পর পর আসার কথা, সেটা আসতেছে না, ম্যাক্সিমাম 20 সেকেন্ড অপেক্ষা করবে। In our scenario, the superior BPDUs were received on the link to C1, but are no longer being received there. Therefore, switch A1 waits until the max age timer expires, after a default of 20 seconds. Once this happens, the link to C1 is no longer considered to be the root port. Now A1 will receive the next BPDU containing the root's bridge ID on the other uplink towards C2. That interface will become the new root port. আচ্ছা, তার মানে কি করবে, ও বিপিডিউ মেসেজ যখন পাবে, এই পোর্টটা দিয়ে তো পাচ্ছে না, তখন এই পোর্টটা দিয়ে পাবে বিপিডিউ মেসেজ, ঠিক আছে, তখন এই পোর্টটাকে ও ফরওয়ার্ডিং স্টেপে নিয়ে চলে যাবে। And it will be moved from blocking to listening for 15 seconds, to learning for another 15 seconds, and finally into forwarding. A total time of 20 plus 15 plus 15, or 50 seconds has elapsed since the indirect failure was discovered and the redundant link becomes active. প্রশ্ন হলো, যদি এখন এই লিঙ্কটা যদি আবার ফেরত আসে তখন কি হবে, কোন পোর্টটা তখন ফরওয়ার্ডিং যাবে, কোন পোর্টটা তখন ব্লকিং এ যাবে, আবার ক্যালকুলেশন হবে, আবার করে ক্যালকুলেশন হবে, ওই এটা আবার ডাউন হয়ে যাবে, এটা ফরওয়ার্ডিং হয়ে যাবে, এটা ব্লক To shorten the indirect topology change time, we can leverage the backbone fast feature. Backbone fast is an interactive process where each switch can query its neighbors to see if a better path to the root can be found.
but only after an inferior or less than desirable BPDU arrives on an interface. If a switch determines that a better path exists to the route, it can begin to transition an uplink into the listening state immediately, without waiting for the superior BPDU to expire with the max age timer. Backbone Fast can't do anything about the need to progress ports through the listening, learning, and forwarding states. চমৎকার কমান্ড ব্যাকবোন ফাস্ট মানে আমি এই আমার ম্যাক্সিমাম এজিং টাইমটার জন্য আমি অপেক্ষা না করে আমার বেস্ট আরেকটা পাথ আছে যেটাতে আমি রুট সুইচের কাছে যাইতে পারি। তাহলে আমি যদি ব্যাকবোন ফাস্ট কমান্ডটা দিয়ে রাখি তাহলে এই যে লিসেনিং লার্নিং ফরওয়ার্ডিং করতে যে সময়টা লাগতেছে এবং এজিং টাইমটা পার হওয়ার পরেও বিপিডিউ মেসেজ পাঠাবে, এই যে সময়টা লাগতেছে এই সময়টার জন্য অপেক্ষা করবেন। ওকে, আরে ভাই আমার অল্টারনেটিভ পাথ আছে, আমি অল্টারনেটিভ পাথে চলে যাচ্ছি। তবে এটা হলো কোন সুইচে কনফিগ করতে হবে? ওই যে গ্লোবাল কনফিগারেশন মোডে। But it can do away with the 20-second max age timer. We can use the spanning tree backbone fast command to enable backbone fast. Because backbone fast uses interactive handshaking between neighboring switches, it must be enabled on every switch in the network. So we'll enable that on switch A1. We'll go to switch A2. We'll enable it here. Switch C1. We'll enable it there. And finally switch C2. We'll enable it there. Now we'll simulate an indirect failure on the link between C1 and A1. And we'll sit and we'll monitor the STP topology on switch A1. Alright, it's discovered something's happening here. Port gig 1051 has moved into the forwarding state. 1049 is now in the listening state. 1049 is in the learning state now. And notice that switch A1 has moved both its uplinks into the forwarding state. This is okay because something's filtering the BPDUs between switches C1 and A1. So because of that, we wouldn't expect a loop to form because somehow this link has become isolated. But A1 has been able to move its redundant uplink into the forwarding state, so traffic can begin to pass between A1 and the rest of the network again. বুঝে গেছে? তো আমরা ব্যাকবোন ফাস্ট কমান্ড দিলে ও অল্টারনেটিভ পাথে ডাটাটা পাস করে দেবে। হ্যাঁ, তোমার কি একটা কোশ্চেন ছিল বলো? আমরা ব্যাকবোন ফাস্ট যখন কমান্ডটা দিচ্ছি তখন কি হচ্ছে, অল্টারনেটিভ পাথ আমরা জানি একটা সুইচের সাথে নন রুট সুইচের যে হ্যালো টাইম এভরি 2 সেকেন্ড পর বিপিডিউ মেসেজ পাঠাচ্ছে, ম্যাক্সিমাম এজিং টাইম হলো 20 সেকেন্ড। তো কেউ যদি মাঝখানে ফিল্টার করে তখন কি আমার ওই সুইচটার সাথে রুট সুইচে যদি অল্টারনেটিভ কোনো কানেক্টিভিটি থাকে, সে অল্টারনেটিভ কানেক্টিভিটি দিয়ে সে রুট সুইচের কাছে পৌঁছতে পারে। তো কখন পৌঁছাবে? কখন ও 20 সেকেন্ড না পার হওয়া পর্যন্ত কিন্তু পৌঁছাতে পারবে না। যখন বলবে যে রুট সুইচ যখন মেসেজ পাঠাবে সবাইকে যে এই সুইচের পোর্টটা ডাউন এবং এ এখন ডিসকানেক্টেড অবস্থায় আছে, একটা টিসিএন মেসেজ দিয়ে দেবে এবং সবার কাছে বিপিডিও মেসেজ চলে যাবে। কিন্তু আমি যদি ব্যাকবোন ফাস্ট কমান্ড দিয়ে রাখি তাহলে কি হবে, ওই সুইচের আমার এই সুইচ A1 কি করবে, A1-এর যে অল্টারনেটিভ পোর্টটা আছে ওইটা আবার লিসেনিং লার্নিং ফরওয়ার্ডিং হয়ে ও এই অল্টারনেটিভ পাথটা অ্যাক্টিভ করে দেবে, 20 সেকেন্ডের জন্য অপেক্ষা করবে না। ঠিক আছে, এটার কথা বলতেছি ব্যাকবোন ফাস্ট। আর আপলিং ফাস্ট বলতেছে যে লিসেনিং লার্নিং ফরওয়ার্ডিং করতে যে সময়টা লাগতেছে এই সময়টা নিচ্ছে না, সে সাথে সাথে আপ হয়ে যাবে। ঠিক আছে, আমরা রুট গার্ড, বিপিডিউ গার্ড, লুপ গার্ড অনেক কিছু গার্ড দিতে পারি। And unidirectional link detection, or UDLD, a feature that can detect and mitigate odd failures resulting in unidirectional links where bridging loops might form. This is the final lab in the spanning tree series. Let's get started. Final lab. Let's begin by looking at a redundant network scenario once STP has worked out a loop-free topology. As in previous labs, we've purposely configured switch C1 as the root switch by setting its bridge priority to the lowest value possible. If we followed our best practice design, the root switch should always appear in a central location, somewhere in the core or the distribution layer. Suppose a new switch is introduced into the network with a link to access layer switch A1. The new switch already has its bridge priority set to the lowest value, and its MAC address is lower than the current root. এইবার আসো, যখন আমরা নতুন একটা সুইচ লাগাইলাম কোনটা, অ্যাক্সেস সুইচের সাথে, কোথায়, এই যে অ্যাক্সেস লেয়ার সুইচ, এর সাথে যদি একটা এখান থেকে আমি একটা টেনে একটা সুইচ সুইচ লাগালাম, হ্যাঁ সুইচ মনে করো সুইচ লাগাইলাম, তার প্রায়োরিটি কম
রুট সুইচের চেয়ে এবং তার ম্যাক অ্যাড্রেসও কম, তাহলে বিপদ না? সে কথা বলি। T1. That means that the new switch will become the new root switch right away. That also means that the loop-free topology will change to follow the new root. The topology is still loop-free, but it's a bit strange and inefficient now. The topology changed because the new switch began sending superior BPDUs on a switch interface where it was not expected. We can use the root guard feature to prevent unexpected তার মানে আমাদের ওই নতুন সুইচটা রুট সুইচ হয়ে যাবে, তখন টোপোলজিটা চেঞ্জ হয়ে যাবে না? তাহলে আমরা কি করব? রুট গার্ড দিয়ে দেবো। হ্যাঁ, রুট যে হবে সে রুট, অন্য কেউ রুট হবে না। কিন্তু আমরা এর আগে বলছিলাম যে রুট প্রাইমারি যখন বলবো, কিন্তু তার জন্য আমাদের এই পর্যন্ত আসতে হবে, তখন আমাদের রুট গার্ড দিতে হবে। রুট গার্ড যদি না দিই তাহলে কি হবে? চেঞ্জ হয়ে যাবে। রুট গার্ডটা দিলে ভাই যত changes in the root location. Looking at switch A1, we want the root to be found somewhere in the core of the distribution layers, which will always be located on the two uplinks toward switches C1 and C2, not on any interface facing downward where the access layer exists. So here is the loop-free topology we expect to see. This time root guard is enabled on switch A1's access interfaces. If a new switch is connected to one of these interfaces and superior BPDUs are received on A1, A1 will immediately move the interface into the blocking state. This prevents a new root from appearing on an interface where it isn't expected, causing the topology to remain stable. Let's enable root guard on switch A1's gig 1047 interface. To do that, we can use the spanning tree guard root interface configuration command. I have a switch that's been pre-configured to become the root, and I'll connect it to the gig 1047 interface of A1. Once I connect the switch, let's watch what happens. We can see that A1 has taken the interface into the blocking state as soon as the first superior BPDU is received, and root guard only does this on a per VLAN basis. So in this case, it received the superior BPDU on VLAN 3, so that's the only VLAN that was blocked. Root guard should only be used in the access layer. তাহলে আমরা লিখে রাখি যে রুট গার্ড আমরা ইউজ করব কোন লেয়ারে? অ্যাক্সেস লেয়ারে। এবং রুট গার্ড আমরা যে সুইচ পোর্ট মোড অ্যাক্সেস যেটা থাকে সেই পোর্টগুলোতে আমরা রুট গার্ড ইউজ করব। তাহলে কি হবে? আমাদের অলরেডি যে রুট সুইচটা সিলেক্টেড আছে সেই সুইচটা রুট সুইচে থাকবে। নতুন যে সুইচটা তার যদি ব্রিজ প্রায়োরিটি এবং লোয়ার ম্যাক অ্যাড্রেস থাকে সে রুট সুইচ হতে পারবে না, কারণ তাকে ব্লকিং করবে। এই যে রুট গার্ড ব্লকিং পোর্ট গিগাবিট এত থেকে এত। ক্লিয়ার? And only on switch interfaces where the root এখানে should বলে never দিচ্ছে be যে এই found. পোর্টগুলো সব If we want to রুট be গার্ড even দিতে। more extreme, we can configure A1 to detect এবার কি করব? বিপিডিউ গার্ড। একটা কি করলাম? রুট গার্ড করলাম। এবার হলো বিপিডিউ গার্ড। not only superior BPDUs, but any BPDUs. This is useful on switch interfaces where port fast is enabled and single hosts are expected. In that case, another switch and its BPDUs should never be found on those interfaces. When the BPDU guard feature is enabled on a switch interface, the interface will be error disabled if a BPDU is received. Let's get on switch A1 and we'll disable root guard on interface gig 1047 from the last scenario so that we can enable BPDU guard instead. Now go back and connect that same switch up to interface gig 1047. This time the switch is not configured to become the root. It has the default STP configuration instead. No matter what that extra switch is advertising, its BPDUs cause A1's interface to be error disabled. আচ্ছা, তার মানে আমরা নতুন যদি এই 47 নম্বর পোর্টে একটা নতুন সুইচ লাগাই, সে কী করবে? সে স্প্যানিং ট্রির সাথে জয়েন হওয়ার জন্য একটা বিপিডিউ মেসেজ পাঠাবে না? এই পোর্টটায় যদি আমরা স্প্যানিং ট্রি বিপিডিউ গার্ড ইনেবল করে দিই তাহলে কী হবে? সে ওই পোর্টটা থেকে যখনই কোনো বিপিডিউ মেসেজ আসবে ইরর ডিজেবল করে দেবে, মানে পোর্টটাকে ব্লকিং স্টেটে নিয়ে চলে যাবে, পোর্টটাকে ডাউন করে দেবে। বুঝতে পারছি? তার মানে কি আমরা যদি নো স্প্যানিং ট্রি কি এর আগে কি করছিলাম? রুট গার্ড। তার মানে রুট গার্ড না দিয়ে যদি আমরা বিপিডিউ গার্ড দিই তাও একই রকম কাজ করবে না? কারণ কি রুট গার্ড কী করতেছে? রুট সুইচ বানাতে দিচ্ছে না। আর বিপিডিউ ফিল্টারিং করলে আরও বেটার হলো। তার মানে বিপিডিউ ফিল্টারিং করলে কি আগে বিপিডিউ মেসেজ যাওয়ার পরে তো রুট সুইচ সিলেক্ট হবে। তার মানে আমরা ওটা রুট গার্ড না লিখে আমরা কী করবো? বিপিডিউ ফিল্টারিং করে দেবো, তাই না? স্প্যানিং ট্রি বিপিডিউ গার্ড ইনেবল প্রত্যেকটা ওই পোর্টটা ব্লক করে দেবে, ইরর ডিজেবল করে দেবে। ইরর ডিজেবল যখন পোর্টটা করে দেয় তখন ওই পোর্টটাকে শাটডাউন করে আবার নো শাটডাউন করতে হয় এবং তোমার ওই সুইচটাকে খুলে ফেলতে হবে। খুলে ফেলে কি করতে হবে?
ওখানে এমনি পিসি কানেক্টেড করবা, কারণ ওখানে তো পিসি কানেক্টেড হওয়ার কথা, ওখানে তো সুইচ কানেক্টেড হওয়ার কথা না, ঠিক আছে? তাহলে আমরা বিপিডিউ একটা কি রুট গার্ড আর বিপিডিউ গার্ডের ভিতরে পার্থক্য বুঝেছি? বুঝিনি কে? এরর ডিজেবলটা আমরা দেখতে পারবো কিভাবে, এরকম কমান্ড দিয়ে শো ইন্টারফেস স্ট্যাটাস এরর, এরকম এরর ডিজেবল মানে ছোট আকারে লিখছে, তখন দেখাচ্ছে এই পোর্টটা এরর ডিজেবল আছে, তখন আমাদেরকে কি করতে হবে, শাটডাউন করতে হবে, আবার নো শাটডাউন করতে হবে, তাছাড়া ওই পোর্টটা এরর ডিজেবল থেকে সরানো সম্ভব না, ঠিক আছে? এবং আমাদের 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 ওই পোর্টটাতে সুইচটা খুলে নর্মাল হোস্ট লাগাতে হবে। বল। শো ইন্টারফেস স্ট্যাটাস দিলেই শুধু আসবে না? শো ইন্টারফেস স্ট্যাটাস ওই পোর্ট নাম্বার দিয়ে শো ইন্টারফেস, তাহলে সবগুলো পোর্টই দেখাবে, আর শুধু শো ইন্টারফেস পোর্ট নাম্বার উল্লেখ করে দিয়ে স্ট্যাটাস ইন্টারফেস দিলে স্ট্যাটাস দিলে শুধু স্ট্যাটাসটা দেখাবে এরর ডিজেবল, আর আমি একবারে এরর ডিজেবল দেখতে গেলে এই কমান্ড দিতে হবে, আমি পোর্ট নাম্বারও বলে দিতে হবে, যেগুলো পোর্ট এরর আছে সেগুলোই দেখাবে এই কমান্ডের মাধ্যমে। BPDU Guard should only be enabled in the access layer where বিপিডিউ গার্ড ইনেবল করব কোন জায়গায়, শুধু অ্যাক্সেস লেয়ারে, আপলিঙ্ক পোস্টে না, কিন্তু বারবারই বলতেছি বিপিডিউ গার্ড ইনেবল করব অ্যাক্সেস লেয়ারে, ব্যাকবোন ফার্স্ট আর হলো আপলিঙ্ক ফার্স্ট, এটা হলো গ্লোবাল কনফিগারেশন মোডে দিয়ে রাখবো, ঠিক আছে? TP port fast is also enabled. It should never be enabled on uplinks where other known switches are connected. Remember the indirect topology change from labs 6 and 7? Even though BPDUs were filtered on the link between switches C1 and A1, switch A1 still figured out that it needed to bring up its alternate link towards switch C2. A1 also decided to cycle the link towards C1 through the listening, learning, and forwarding states. A safe decision because BPDUs were not being received on that interface. So in theory, a bridging loop should not form. Actually, leaving the uplink towards C1 in the forwarding state can leave the network exposed to the possibility of a bridging loop if the upstream switch suddenly begins bridging traffic onto the uplink. We can use the loop guard feature to prevent bridging loops from forming when BPDUs suddenly stop being received on a non-designated switch port. Here, loop guard is enabled on the uplink towards C1. Notice that A1 considers the uplink to be a root port. If BPDUs suddenly go missing on that uplink, A1 stops blocking on the other uplink and makes it the new root port. That leaves the uplink towards C1 in the non-designated state because C1's interface is already the designated port for that link. Now LoopGuard begins tracking the receipt of BPDUs on the uplink. Once BPDUs are missing on a non-designated port, LoopGuard forces the port into the error-disabled loop inconsistent state so that bridging loops can't form. If BPDUs start appearing on the port again, LoopGuard will bring the port into use again. Like BPDU Guard, there are two. আমরা বিপিডিউ গার্ড কমান্ডটা দিতে পারি একেবারে আপলিঙ্কের ভিতরে, ঠিক আছে? আপলিঙ্কের ভিতরে কোনো কারণে যদি ফিল্টার হয় এবং হ্যালো মেসেজ যদি না যায়, তাহলে কি হচ্ছে, আমাদের অল্টারনেটিভ পোর্টটাকে ইনেবল করে দিচ্ছে, কিন্তু যেটাতে হ্যালো মেসেজ যাচ্ছে না, একটু পরে দেখা যাচ্ছে সে আপ হয়ে গেল, তাহলে কি দুইটা পথই আবার আপ হয়ে যাচ্ছে না? তো আমরা যদি লুপ গার্ড ঠিক আছে ইনেবল করে দিই, ও কী করবো, ওই পোর্টটাকে ইরর ডিজেবল করে দেবে, ঠিক আছে? ওই পোর্টটাকে Ways we can enable LoopGuard. One is with the spanning tree LoopGuard default command, which enables LoopGuard on every switch interface as a new default. আমরা এটা গ্লোবাল কনফিগারেশনে এই কমান্ডটা দিতে পারি এবং প্রত্যেকটা পোর্টই ও এটাকে চেক করবে, ঠিক আছে? লুপগার্ড Normally LoopGuard is not enabled by default. The By other is default, to এটা enable enable it on করা a থাকে। specific interface with the spanning tree guard আবার ইচ্ছা করলে আমরা কোনো ইন্টারফেসের ভিতরেও বলে দিতে পারি, ঠিক আছে? loop interface configuration command. Because LoopGuard keeps track of non-designated ports and the presence of BPDUs arriving regularly, it's safe to enable on any switch interface in the network. Let's enable LoopGuard as the default on switch A1. Finally, let's consider a different scenario where BPDUs suddenly go missing. Normally, we expect links between switches to operate bidirectionally, where BPDUs are sent and received in both directions across the link. বিপিডিউকে আমরা বাইডিরেকশনালি সেন্ড করবে আবার রিসিভও করবে, তাই না? As long as BPDUs arrive on the switch interfaces at both ends of the link, the STP topology will remain stable and intact. Sometimes links over fiber optic media can experience an odd failure where one of the fiber optic media modules can receive data, but it can't transmit anything. তার মানে কখনো কখনো এরকম হয় যে আমাদের কি হয়, বিদ্যুৎ চমকায়, যার কারণে ফাইবার লিঙ্কের উপরে প্রবলেম হয়ে যায় এবং সে শুধু টিএক্স ট্রান্সমিট করতে পারছে, রিসিভ করতে পারছে না, ঠিক আছে? তো এরকম সময় বিপিডিউ মেসেজ আসতেছে
সেন্ড করতে পারতেছে কিন্তু রিসিভ করতে পারছে না, তখন প্রবলেম হয়ে যাবে না? টোপোলজির ব্যাপারে তখন তো প্রবলেম হবে, সেটা কথা বলছি। The link might stay up because the signaling is intact, but any useful data, including BPDUs, is lost only in one direction. A condition like this would cause STP to activate an alternate link while keeping the original flawed link active and in the forwarding state. And the result could easily be a bridging loop, even if data can flow in only one direction over the link between. তখন এরকম কি হবে, তখন অল্টারনেটিভ পোর্টটা দিয়ে সে কি অ্যাক্টিভ করে দেবে এবং এই পোর্টটা কিন্তু সেন্ড করতে পারতেছে, রিসিভ করতে পারছে না, তখন একটা লুপ হওয়ার সম্ভাবনা আছে। A1 and C1. The unidirectional link detection, or UDLD feature, was developed to prevent this situation from ইউনিডিরেকশনাল error. লিঙ্ক ডিটেকশন, ইউনিডিরেকশনাল লিঙ্ক ডিটেকশন একই করতেছে। When UDLD is enabled on the switches at each end of a link, UDLD messages are sent across the link at regular intervals and must be echoed back to the originating switch. Here, switch A1 is sending UDLD messages toward its neighbor C1. A1 identifies itself in the messages, and it expects the neighboring switch to echo the messages back over the same link. If the messages are received, A1 safely assumes that the link is working in both directions. At the same time, C1 sends its own UDLD messages over the link toward A1, and it expects A1 to echo the messages back in turn. If UDLD is enabled on the link between C1 and C2, C1 will send messages towards C2, expecting them to be echoed back. Now suppose C2 sends its own তার মানে ইউডিএলডি আমরা যদি ইনেবল করে রাখি তাহলে কি হয়, ও একটা প্যাকেট পাঠায় এবং সে রিসিভ করে এবং আবার সেন্ড করে ইউডিএলডি, ঠিক আছে, দুজনের সাথে বাই ডিরেকশনের এটা আদান প্রদান হয়। messages towards C1, but C1 never receives them, even though the link is up and functional. The link between C2 and C1 has become unidirectional, and UDLD must take some action. When UDLD is enabled, its default action is the normal mode, where it simply flags the unidirectional link condition in the switch logs. At the least, you might see the logging message and intervene to fix the broken link. UDLD can also operate in the aggressive mode. If it detects a unidirectional link, UDLD will begin sending messages over the link once per second for the next 8 seconds. মানে 1 সেকেন্ড পরপরই সেই ইউডিএলডি মেসেজ পাঠায়। If it still gets no response from the neighboring switch, the link is forced into the air disable state immediately. By default, UDLD is disabled on a switch. We can use the UDLD enable command to enable the normal mode globally, which means that UDLD will be enabled on every interface that uses fiber optic media automatically. Interfaces using twisted pair copper media will not participate in UDLD. তার মানে বলতেছে ইউডিএলডি মেসেজটা কার ভিতরে থাকে, কোথায় কনফিগার হয়, যেটা ফাইবারের জন্য, ঠিক আছে, ফাইবার কেবল যে জায়গায় কানেক্টিভিটি হয় নর্মালি ইউটিউবের ভিতরে মোড়ায় না, নর্মালি ইউটিউবের ভিতরে হ্যাঁ নর্মালি ইউটিপি কেবলের ভিতরে ইউডিএলডিটা ফাংশনিং করে না। The UDLD aggressive command can be used to enable the aggressive mode globally in a similar fashion. Once interfaces are put into the air disable state, we have to either manually re-enable them with the shutdown and no shutdown commands, or configure automatic air disable recovery. যদি আমরা কোনো একটা পোর্ট ইরোর ডিজেবল কখন হয়, যে ইয়ে করা থাকলে লুপ গার্ড দেওয়া থাকলে, যখনই তোমার রুলসটাকে ভায়োলেট করে তখনই কি হবে, এরর ডিজেবল হয়ে যায় না। অনেক সময় ইন্টারভিউতে প্রশ্ন থাকতে পারে এরর ডিজেবল হলে কি করতে হবে, পোর্টটাকে শাটডাউন করে নো শাটডাউন করতে হবে, তাই না? এরর ডিজেবল হলে আমরা কি কমান্ডে চেক করতে পারি, শো ইন্টারফেস স্ট্যাটাস এরর ডিজেবল, বুঝা গেছে? আমি সবই বলে দিচ্ছি, এসছে সহজ ইন্টারভিউ আর হবে না। Once UDLD is enabled, it sends its messages every 15 seconds by default. ও বাই ডিফল্ট ইউডিএলডি মেসেজ হলো 15 সেকেন্ড, হ্যাঁ, বাট আমরা কাস্টমাইজ করে 1 সেকেন্ড করতে পারি। We can use the UDLD message time command to change that to an interval of 7 to 90 seconds if we need to shorten or lengthen the time UDLD takes to detect a fault. Finally, we can use the UDLD interface configuration command to configure UDLD on an individual switch interface. We can use the enable keyword to enable normal mode, the disable keyword to disable UDLD, or the aggressive keyword to bring up aggressive mode on the interface. If we enable UDLD globally, when would we ever have to configure it on an interface? Remember that enabling it globally enables it on all fiber optic interfaces. We might have some fiber interfaces that we don't want to run UDLD, so we could disable UDLD on those specific interfaces. Otherwise, we might want to skip the global configuration and enable UDLD on a per interface basis. There's no harm in enabling UDLD on any interface, regardless of the media type. However, twisted pair interfaces aren't really susceptible to unidirectional faults, so UDLD isn't really necessary there.
Let's get on switch C1 first and enable UDL. হচ্ছে আমাদের এটা তো দরকার নেই, ইউডিএলটি আলটিমেটলি কাজটা কি? কিছুই করে না। Using root guard and BPDU guard. We've also seen how to protect against BPDUs that suddenly go missing by using loop guard and UDLD. And প্রোটেক্ট এগেনিস্ট মিসিং বিপিডিউস, এই দুটোর জন্য কে কাজ করে? ইউডিএলডি আর হলো লুপ গার্ড। বুঝা গেছে কি কাজ করে? আর প্রোটেক্ট আনএক্সপেক্টেড বিপিডিউ তখন কি করে? রুট গার্ড আর বিপিডিউ গার্ড। যখন সুইচ লাগাচ্ছ তখন যদি এরকম আসে তখন আমরা বিপিডিউ গার্ড করতে পারি অথবা রুট গার্ড করতে পারি। আর যখন আমরা বিপিডিউ মেসেজ সেন্ড হচ্ছে না, আনএক্সপেক্টেড কোনো কিছু হচ্ছে, তখন আমরা কি করব? লুপ গার্ড করব অথবা ইউডিএলডি গার্ড করব। এখন শেষ। আমাদের সুইচগুলো তো সেপারেটলি থাকে না এই সুইচগুলো। এখন এই সুইচ দুটো যদি এক হয়ে যায় তাহলে কি আমার লুপ হওয়ার সম্ভাবনা আছে? দুইটা সুইচ মিলে যদি একটা সুইচ হয়, আমরা যদি এখানে একটা সুইচ বসাতাম তাহলে লুপ হতো না। এখানে যদি একটা সুইচ বসাতাম তাহলে কি করতো? তাও একটা লুপ তৈরি হতো। একটা সুইচ হলে লুপ হতো না? এখান থেকে ঘুরে এসে এখানে লুপ হয়ে যেত না? এখন দুইটা সুইচ আছে, একটা প্রাইমারি একটা সেকেন্ডারি, অনেক কিছু করা লাগতেছে না? তো আমরা এই লুপগুলো প্রিভেন্ট করার জন্য আরও সুইচের ভিতরে ভিএসএস করতে পারি। হ্যাঁ, ভিএসএস করলে দুইটা সুইচ মিলে একটা সুইচের মতো কাজ করে, ঠিক আছে? এবং আমরা ওখানে কি করে দিতে পারি? পোর্ট চ্যানেলিং করতে পারি। হ্যাঁ, পোর্ট চ্যানেলিং ভিপিসি করতে পারি। তখন কি করে? এই যে এসটিপির যে এত গল্প কাহিনী পড়লাম না, এগুলোর থেকে আরও সহজ হয়ে যায়, ঠিক আছে? তখন আর এত কঠিন থাকে না। এবং আমি একটা সুইচ, দুইটা সুইচ এখানে পরপর, এই যে এখানে দুইটা সুইচ মিলে একটা সুইচ হচ্ছে, এখানে দুইটা সুইচ মিলে একটা সুইচ হচ্ছে, এইভাবে কাউন্ট হয় আর কি। তখন একটা সুইচের লিঙ্ক হিসাবে কাজ করলে তখন তার লুপ হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। ভিএসএস লজিক্যালি পাঁচটা সুইচকে একটা সুইচ, দুইটা সুইচকে একটা সুইচ করে, পাঁচটা সুইচ রে না। স্টাকিং, এটা হলো স্টাকিং। স্টাকিং করলে পাঁচটা সুইচ, ম্যাক্সিমাম স্টাকিং 8টা সুইচ করা যায়, 8টা সুইচ একটা সুইচ হিসাবে কাউন্ট করে, ঠিক আছে? এগুলো একটু সিসিএনপি লেভেলের পড়ালেখা। যাই হোক, আমরা এর পরবর্তীতে যখন করব তখন এগুলো দেখব যে, বাট আমরা খুব ফান্ডামেন্টালটা শিখলাম যে আমাদের রুট লেভেলে লেয়ার 2তে এই ধরনের প্রবলেম হতে পারে। যতই বিএসএস করি আর যাই করি না কেন, যখন প্রবলেমে পড়বো তখন এই সিসিএনএ বই খুলেই দেখতে হবে যে এখানে কী বলেছে, বুঝলি না? আমি এখানে কি পড়াইছিলাম, যে এখানে কি কারণে হতে পারে, এটাই আমার ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে? তো আমাকে এটা আগে ক্লিয়ার থাকতে হবে, তারপর